আজকের কাহিনীর সকল চরিত্রটি কাল্পনিক, এর সাথে বাস্তবে কোনো মিল নেই। মৃত বা জীবিত ব্যক্তির কোনো প্রকার সম্পর্ক নেই এখানে। এই ঘটনাটির স্থানকাল পাত্র সম্পূর্ণরূপে কাকতালীয়। দিনটা ছিল রবিবার। বুবাই, সৌভিক, প্রসেন তিন বন্ধু মিলে গল্প গুজবের আসর জমিয়েছিল সৌভিকদের বাড়ির বৈঠকখানায়। সেদিন সকালে সৌভিকদের বাড়ির বৈঠকখানায় প্রসেন বলল, ভাই, শীত তো পড়েই গেল, একটা পিকনিক করলে কেমন হয় বল দেখিনি। বুবাই বলল, সে তো ভাই করতে হবে, তবে ভাবছি সেটা এখানে করলে হবে না, অন্য কোথাও দুদিন কাটিয়ে প্রচুর এনজয় করব। তবে শুধুমাত্র আমার তিনজন হলেই ভালো হয়, বেশি লোক জোড়ালে প্রচুর ঝামেলা। সৌভিক বলল, সে তো ঠিক আছে, কিন্তু কোথায় গিয়ে পিকনিক করবি সেটা কি ভেবেছিস? হ্যাঁ রে সৌই, তোদের নাকি ঋষিপুরে একটা পৈতৃক ভিটে আছে, সেখানে গিয়ে তো দুদিন কাটিয়ে আসলে ব্যাপারটা মন্দ হয় না। হ্যাঁ বসেন, কথাটা তুই খারাপ বলিস। চল তো ওটা প্ল্যান করা যাক, কিন্তু আর কোনো কিন্তু না, কাল তোরা সব গোছগাছ করে নে। আমি আমার বাবার কাছ থেকে গাড়িটা চেয়ে নিচ্ছি, ওই গাড়িতে সবাই রওনা দেবো। অফিসে কয়দিন ছুটি আছে, এই সুযোগ মিস করা যাবে না। সুযোগ হাতছাড়া হলে এই বছর আর পিকনিক করা হবে না। আর নিশিপুরের গ্রাম্য পরিবেশ, পিকনিকটা একদম জমে যাবে, কি বলিস? তবে তাই হোক। বুবাই, সৌভিক আর প্রসেন ওরা তিনজনেই ছোটবেলাকার বন্ধু। প্রসেন বর্তমানে একটা চটকনের ম্যানেজার, আর বুবাই কন্ডাক্টরিং কাজ করে। সৌভিক এর মধ্যে ছোট থেকে বড় হয়েছে কোটিপতি বাবার ছত্রছায়ায়, আর তারা ঠিক করলো একদিন পিকনিক করবে। যেমনি ভাবা তেমনি কাজ। পিকনিকের সকল ব্যবস্থা হলে কাল সকাল সকাল রওনা হবে। তারপর দিন তারা সকাল সকাল রওনা হলো নিশিপুরের উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা গাড়ি চালিয়ে এসে তারা নিশিপুরে পৌঁছলো। গাড়ির হর্নের শব্দে বাড়ির ভিতর দিয়ে বেরিয়ে এলো বর্তমানের কেয়ারটেকার ভোলা কাকা। বাড়ির দরজা খুলে তাদেরকে দেখে তিনি চিনতে পারলেন এবং বললেন, আরে ছোটবাবু যে, আপনারা হঠাৎ করে আগে থেকে খবর দিতে পারতেন যে। আর খবর দেওয়ার সময় হয়নি গো ভোলা কাকা, হঠাৎ করে প্ল্যান হলো তাই চলে এলাম। দুদিন থাকবো আর তারপরে চলে যেতে হবে গো। যাকগে, সে ভালো কথা। আসেন, বাড়ির ভিতরে আসেন, আর গাড়িটা বাড়ির ভিতরে রাখেন। ভোলা কাকা বাইরের দরজার দুয়ারে সজোরে ধাক্কা দিয়ে খুলে দিল। সৌভিক গাড়িটা বাড়ির ভিতরে নিয়ে চলে এলো। রাস্তার ধারে দোকান থেকে তারা খাবার নিয়ে রাতের খাবার শেষ করলো, আর একটা ঘরে বসে আড্ডার আসর জমালো এবং পরের পিকনিক নিয়ে আলোচনা করতে থাকলো। এমন সময় ভোলা কাকা ঘরের ভিতরে প্রবেশ করলো। ভোলা কাকা কিছু কি বলবে? হ্যাঁ ছোটবাবু, দুটো কথা বলতে এলাম। আমার বড় মালিক মানে আপনার বাবা এখন কেমন আছেন? ওই প্রেশারটা একটু বেড়েছে, এখন ভালো আছে, রেস্টে আছে। কাজকর্ম এখন আমি সামলাচ্ছি। যাক, সে ভালো কথা। সময় হলে কয়েকদিন কোথাও ঘুরিয়ে নিয়ে আনবে। বড়বাবু একটু ঘুরতে খুব পছন্দ করেন। হ্যাঁ ভোলা কাকা, কয়েকদিন ধরে এটাই ভাবছি। ভোলা কাকা একটু মুচকি হাসলেন এবং অত্যন্ত ধীর গতিতে ঘরের জানলার কাছে এসে দাঁড়ালেন এবং জানলার পাল্লা দুয়ার ধরে বন্ধ করে দিলেন। তারপর ধীরে ধীরে সৌভিকদের কাছে এসে ভোলা কাকা বললেন, ছোটবাবু, আপনারা এসেছেন খুব ভালো কথা, তবে আপনাদের একটা কথা মনে রাখা উচিত, সেই কারণে আপনাদের সাথে কথা বলতে এলুম। ভোলা কাকার কথা শুনে তারা নিজেদের মুখপানে তাকিয়ে বলল, হ্যাঁ কাকা, বলো না কি বলবে। আসলে এই গায়ে কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছে। মানুষ কেন জানি না উদাও হয়ে যাচ্ছে, আর যে যে নিরুদ্দেশ হচ্ছে তাদের আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। গ্রামে কি চোর ডাকাতের উপদ্রব হয়েছে? হ্যাঁ ছোটবাবু, এ কর্ম কোনো সাধারণ মানুষের নয়, কারণ মানুষের ডাকে এত মায়া থাকতেই পারে না। গ্রামের লোকেরা বলা বলি করছে এর পিছনে নিশির ডাক রয়েছে। আসিস যারা, হ্যাঁ, নিশির ডাক। সে সবার নাম ধরে ডাকি, যারে ডাকি তারে বাধ্য হয় পিছন পিছন যেতে, কিন্তু মানুষজনে কোথায় যায় সেটা কেউই জানে না।
গ্রামের 5-7 জন এর মধ্যেই নিখোঁজ হয়েছে। তাই আপনাদের সাবধান করতে এলুম। কেউ যদি আপনাদের নাম ধরে ডাকে, আপনারা দরজা খুলবেন না, আর ভুল করে বাইরে যাবেন না। হ্যাঁ কাকা, কি সব গাঁজাখড়ি গল্প বলছো? আজকের জামানায় এই সব কথা বিশ্বাস করছো? ভোলা কাকা চুপ করে দাঁড়িয়ে রইলেন। এই তোরা থাম। কাকা, আমরা এসব নিষেধাজ্ঞা বিশ্বাস করি না। তুমি যখন সতর্ক করেছো, আমরা সাবধানে থাকবো। ছোটবাবু, আপনারা শহরে মানুষ, তাই আপনারা এইসব বিশ্বাস করবেন না। আমার সাবধান করার কর্তব্য, তাই করলুম। এই বলে ভোলা কাকা ওখান থেকে চলে গেলেন। তবে কথাটা ওরা বিশ্বাস না করলেও তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে। তোরা কি বলিস ভাই? কেউ কি আমাদের নাম ধরে ডাকবে? হ্যাঁ রে শালা, স্বর্গের থেকে তোর দিদিমা এসে ডাকবে। নে, এসব কথা বাদ দে। কাল সকাল সকাল পিকনিকের আয়োজন করতে হবে। পরের দিন তারা সবাই পিকনিক শুরু করলো। তারা পিকনিক শেষ করে সব কিছু গুছিয়ে নিতে বিকাল হয়ে গেল। তারা একটু বিশ্রাম করে নিয়ে আলোচনা করছিল। তবে ভাই সব ঠিক আছে, একটু যদি জলযোগের ব্যবস্থা হতো না, একদম জমে যেত। সব ঠিক আছে, কিন্তু লিমিটে। সেদিন সন্তুর বিয়েতে তোরা যা করলিস, তারপর থেকে তোদের ওইসব দিতে ভয় লাগে। তবে ভাই, আমি আর কয়েকটা পেঁচো মাতানের মতো নয়। বছরে 2-1 বার না হলে চলে বল? আচ্ছা তোরা বস, আমি ব্যবস্থা করছি। তোরা গল্প টল্প কর, তার মধ্যে আমি চলে আসবো। সৌভিক গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, আর গাড়ির আওয়াজ ক্রমশ ক্ষীণ হতে লাগলো। এতক্ষণে ওইদিকে মূলত 2 বন্ধু গল্পে মেতে উঠেছে সৌভিকের পৈতৃক ভিটে নিয়ে। এদিকে সৌভিক বাজার থেকে কয়েকটা মদের বোতল কিনে নিয়ে বাড়ির পথে ফিরছিল। আর মাইল 3 পথ এগোলেই তারা নিজের গন্তব্যে পৌঁছে যাবে সে। উঁচু নিচু পিচের রাস্তা, দুধারে সারি সারি গাছ। সৌভিক গাড়ি চালাতে চালাতে গুনগুন করে গান করছিল। পায়ের এক্সেলেটারটা নিজের অজান্তে চাপ দিতেই গাড়ি তার বেগ বাড়িয়ে সামনের দিকে ধাবমান হতে লাগলো। এমন সময় গাড়ির হেডলাইটের সামনে দুম করে একটা মেয়ে এসে পড়ল। এইভাবে হঠাৎ করে কেউ গাড়ির সামনে চলে আসে, যদি কিছু হয়ে যেত? কথাটা বলতে বলতে সৌভিকের বাকি কথাগুলো নিজের মুখে আটকে গেল। কারণ যে মেয়েটি ওর সামনে এসে দাঁড়িয়েছে, তার রূপ বর্ণনা করা সম্ভব না। এত সুন্দর নারী সৌভিকের আগে কখনোই দেখেনি। মাথার ঘন চুল এলোমেলোভাবে গায়ে স্পর্শ করছে, শরীরের তবে একটা আলাদাই উত্তেজনা। সেই ত্বক এত মসৃণ, তার ইচ্ছা হলেও তাকে একবার ছুঁয়ে দেখবে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, বলছি, আমাকে কি আপনাদের গাড়িতে দয়া করে লিফট দেবেন? আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে একটু কথা কাটাকাটি হওয়ার ফলে আমি এখানে গাড়ি থেকে নেমে পড়েছি। আর এখন যাওয়ার জন্য কোনো গাড়িও পাচ্ছি না। এই অন্ধকার নির্জন পথে বুঝতেই তো পারছেন, একটা মেয়ে। এই আর মাইলখানেক এগিয়ে গেলেই সামনেই আমার বাড়ি। একটু যদি দয়া করে ছেড়ে দেন, খুব উপকার হয়। সৌভিক কোনো কথা বলল না, শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল। এই যে, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই, কেন না? তুমি এসো না, বসো আমার গাড়িতে, আমি ওদিকেই যাচ্ছি, তোমাকে ছেড়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেয়েটা অত্যন্ত ধীর গতিতে এসে সৌভিকের পাশে সিটে বসলো। সৌভিক আবার গাড়ি চালাতে লাগলো। আমি সৌভিক, তা আপনার নামটা তো জানা হলো না? আমার নাম তৃষা। এই তো এখানেই আমার বাড়ি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। আরে না না, এত ধন্যবাদ আর কি হয়েছে, এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। সৌভিক মনে মনে এক বুক প্রশ্ন নিয়ে গাড়ি চালাতে যাবে, এমন সময় মেয়েটা পিছু ঘুরে আবার বলল, আপনি আমাকে এত বড় উপকার করলেন, আমি আপনাকে এভাবে কিভাবে যেতে দিই বলুন তো? যদি কিছু না মনে করেন, তবে একটিবার আমাদের বাড়িতে আসতে পারেন। আমি বাড়িতে একাই থাকি। আসুন তো, রাতটুকু এখানে থেকেই যাবেন, আবার সকালে নয় উঠে চলে যাবেন। সৌভিক গাড়ি থেকে নেমে মেয়েটার পিছু পিছু যেতে লাগলো। তারা দুজন কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করলো।
আর সেখানে ঢুকতেই সৌভিকের মনটা একবার কেমন যেন খচ করে উঠল। ওই ঘরে একটা কুকুর বাঁধা ছিল। আচ্ছা আচ্ছা, এত বড় বাড়িতে কি তুমি কি একা থাকো? হ্যাঁ, তাছাড়া আবার উপায় কি? আসলে আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন। দিল্লিতে বাবার একটা স্টিল ফ্যাক্টরি ছিল। এই বছর 5 হলো আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমি এই জগতে বড় একা হয়ে পড়েছি। এদিকে আমার ভালোবাসার মানুষটাও আমাকে ধোঁকা দিয়েছে। ওই ঘরে যে কুকুরটা বাঁধা আছে ও কি হিংস্র? আসলে ওই একমাত্রই আমার বন্ধু, তবে ওইদিকে ধ্যান দিতে হবে না। বেচারা সারাদিন বন্ধ থেকে থেকে একটু খিটখিটে হয়ে গেছে। এখন ছেড়ে দিলেই হয়তো আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আপনি ভাবতেই পারবেন না যে একটা কুকুর কতটা হিংস্র হতে পারে। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি বরং তোমার জন্য একটু ড্রিঙ্কের ব্যবস্থা করি। এই বলে তৃষা আগিয়ে যায় হলঘরের কোণে রাখা একটা প্রকাণ্ড আলমারির দিকে। তারপর আলমারির দরজাটা খুলতেই সৌভিকের নজর পড়ে আলমারির ভিতরে। সৌভিক দেখল সেখানে আলমারির ভিতরে সাজানো রয়েছে শত শত সুরার বোতল বা মাদক দ্রব্য। দেখে বোঝা যায় এগুলো অনেক দামি। সৌভিক এর আগে এরম কোনোদিন দেখেনি। তৃষা বোতলের সারি থেকে একটা বোতল বাছাই করে হাতে তুলে নিল। তৃষা ততক্ষণে একটা মদের বোতল ও দুটো কাঁচের গ্লাস নিয়ে এসে সৌভিকের সামনে দাঁড়িয়েছে। সৌভিক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তৃষার দিকে। তৃষ্ণা কাছে এসে সৌভিকের পাশে বসলো। তৃষ্ণা খানিকটা করে মদ দুটি গ্লাসে ঢালতে লাগলো। তৃষ্ণা নেশাতুর দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে ইশারা বলল মদটা খাওয়ার জন্য। সৌভিক একের পর এক গ্লাসে চুমুক দিতে শুরু করলো। প্রত্যেক চুমুকের সঙ্গে সে উপভোগ করছিল তৃষ্ণার মাধুর্যতা ও সৌন্দর্যতা। কিছুক্ষণ পর তৃষ্ণা উঠে গেল একটা ড্রয়ারের কাছে এবং ড্রয়ারটা খুলে একগুচ্ছ মোমবাতি নিয়ে এলো সৌভিকের কাছে। সৌভিক একের পর এক গ্লাস শেষ করতে থাকলো এবং আস্তে আস্তে নেশার অতলে তলিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর তৃষ্ণা সেই মোমবাতির গুচ্ছ থেকে একটি একটি করে মোমবাতি বার করে সৌভিকের চারিদিকে গোল করে বসিয়ে দিতে লাগলো। কি ব্যাপার তৃষ্ণা, তুমি তুমি মোমবাতি জ্বালিয়ে এগুলো কি করছো? আজ পর্যন্ত সব পুরুষদের সাথে আমি যাই করেছি তোমার সাথেও তাই করতে চলেছি। অন্যান্য পুরুষদের সাথে তোমার রূপের আগুনে পুড়িয়ে তাদের মেরে এসেছে এতদিন। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান দেখা পাচ্ছি। নেশায় চুর হয়ে থাকার পরেও দেখতে পাচ্ছি তুমি সব কিছু বুঝতে পারছো। কথাটা শুনে সৌভিকের মনে একটা আশঙ্কার ঘণ্টা বেজে উঠল। সৌভিক প্রথমবারের জন্য অনুভব করলো যেন ঘরের ভিতরের আবহাওয়াটা কেমন ভারী ভারী হয়ে আসছে। ধীরে ধীরে ঘরের ভিতরে থাকা কুকুরটাও ততক্ষণে যেন খুব হিংস্র হয়ে উঠেছে। এই সমস্ত পরিস্থিতি লক্ষ্য করে ততক্ষণে সৌভিকের মনে যেন একটা ভয়ের ভীতি সঞ্চার হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে তৃষ্ণা, অনেক ধন্যবাদ তোমাকে। আমি তাহলে আজ আসি, বুঝলে? এইসব বলে সৌভিক উঠে দাঁড়িয়ে হাতে গ্লাসটা রেখে হঠাৎ অনুভব করলো তার পায়ে কোনো ক্ষমতা নেই। সে নড়াচড়া করতে পারছে না, আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা সে যেন হারিয়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সৌভিক।
না, তবে সে জ্ঞান হারালো না। সে সজ্ঞানে বুঝতে পারল সে আর তার পুরো শরীরটা নাড়াতে পারছে না। সৌভিক দেখল তৃষ্ণা ওর মুখের খুব কাছে এসে বসেছে। সৌভিকের এই অবস্থা দেখে একটা বিকট হাসি হাসল তৃষ্ণা। তারপর উঠে দাঁড়িয়ে সৌভিকের দেহ থেকে একটা একটা করে বস্ত্র খুলে নিতে লাগলো সে। ধীরে ধীরে সৌভিককে সম্পূর্ণ নগ্ন করে উঠে বসালো সোফার ওপরে। তারপর তৃষ্ণা উঠে যেতে লাগলো সেই ঘরটার দিকে, যেই ঘরটিতে সেই হিংস্র কুকুরটি বাঁধা রয়েছে। সেই দরজার সামনে গিয়ে তৃষ্ণা হালকা ধাক্কাতে দরজাটা খুলে দিল। দরজা খোলাতে হঠাৎ সেই ঘরের ভেতর থেকে বের হয়ে এলো একটা অদ্ভুত ভয়াবহ জন্তু। এখন সৌভিক তার সামনে যে জন্তুটা দেখছে সেটা কোনো মতে একটা কুকুর হতে পারে না। একটা বিশাল আকার নেকড়ের মতো দেখতে এক প্রকার প্রাণী, ঠিক নেকড়েও নয়। সেই প্রাণীটার রয়েছে 3টি বড় বড় হিংস্র মাথা, চোখ দুটো লাল, তীক্ষ্ণ বড় বড় দাঁত, সিদ্ধারা বরাবর রয়েছে অনেকগুলি কাঁটার মতো কি যেন, এবং রয়েছে লিকলিকে একটা জিভ, এবং তার গাল থেকে ক্রমশ ঝরে পড়ছে চিপচিপে এক প্রকার তরল, এবং সেই তরল থেকে বার হচ্ছে বিশ্রী গন্ধ। এইসব দেখলেই যেন গাটা কেমন গুলিয়ে ওঠে। জন্তুটা তার 4 পায়ে ভর করে এগিয়ে আসছে সৌভিকের দিকে। সৌভিক বুঝতে পারল যে তার আর বাঁচার কোনো উপায় নেই। সে শেষবারের মতো একবার চিৎকার করার চেষ্টা করলেও তার মুখ গহ্বর থেকে কোনো আওয়াজ বার হতে চাইল না। জন্তুটা যখন সৌভিকের কাছে এসে দাঁড়ালো তখন তার গায়ে থেকে বাড়ানো পচা গন্ধ সৌভিকের নাকে আসতেই তার পেটের ভিতরে থাকা তরল পানীয়গুলো যেন সব উতলে বেরিয়ে আসতে চাইল, এবং সে সমস্ত কিছু উগড়ে ফেলল, এবং সেই উগড়ে ফেলা বমি তার সম্পূর্ণ শরীরে মাখামাখি হয়ে একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি করল। এরপর সেই জন্তুটি তার সরু জিভটি বার করে সৌভিকের শরীরে সমস্ত বমি চেটে চেটে খেতে শুরু করলো, এবং সৌভিকের গায়ে লেগে থাকলো শুধুমাত্র সেই জন্তুটির চিপচিপে লালা। এবং এই সমস্ত পরিস্থিতি শুভমকে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে ফেলল। এক মুহূর্তের মধ্যে তার মনে হলো সে কত বড়ই না ভুলটা করেছে। সে ভাবল তার হয়তো আর এই পৃথিবীতে বেশিক্ষণের সময় নেই। সৌভিক আর কিছু ভাবতে পারল না। তারপর সেই জন্তুটি একটা প্রকাণ্ড হাঁ করে তার গালটা বাড়িয়ে দিতে থাকলো সৌভিকের মাথার দিকে। সৌভিকের চোখ বন্ধ হয়ে এলো। সে অজ্ঞান হয়ে কিসের উপর ধূপ করে লুটিয়ে পড়ল সে নিজেও বুঝতে পারল না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার জ্ঞান হারানোর ভাবটা কেটে গেল কয়েকটা গুঞ্জনের মধ্যে দিয়ে। কারা যেন চিৎকার করে বলছে। সৌভিক কিছুক্ষণ পর উঠে বসলো এবং দেখলো কোথায় সেই জন্তু আর কোথায় বা সেই মেয়েটি তৃষ্ণা। এ বাড়িটা তো যে এক পোড়ো বাড়ি। কয়েকজন গ্রামবাসী বাড়ির মধ্যে প্রবেশ করে তার দিকে এগিয়ে আসছিল। সৌভিক আর বেশি কিছু চিন্তা করতে পারল না। কোনো মতে তার জামা প্যান্টটা মেঝে থেকে গুড়িয়ে এক ছুট দিল দরজা লক্ষ্য করে। ছোটার পথে কয়েকজন গ্রামবাসী তাকে লক্ষ্য করে ধরতেও গিয়েছিল। তার গাড়িতে তাড়াতাড়ি বসে সে যে ওই দিন কীভাবে তার নিজের গন্তব্যে আবার ফিরে এসেছিল তা আজও পর্যন্ত তার মনে নেই। বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের নিবেদন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।